আপুর একমাত্র বন্ধু আদৃশ ভাইয়ের হবু বউ পালিয়ে গিয়েছে। এ নিয়ে আদৃশ ভাইয়ের বাড়িতে কম হুলস্থুল কাণ্ড ঘটেনি। মেয়ের বাড়ির লোকেরাও ঘটিয়েছে বিশাল বিশাল কাণ্ড, অথচ উনি নির্বেকার, যেন এসবের কোনো প্রভাবই পড়ছে না অন্যের ওপর। আজ মেয়েদের বাড়িতে মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কাল হলুদ, পরশু বিয়ে, কিন্তু আজ দুপুরে পার্লারে যাবার নাম করে মেয়ে পালিয়ে যায়। সেই খবর আদৃশ ভাইদের বাড়িতে পাঠানো হয় সন্ধ্যার পর। খবর পেয়ে তৎক্ষণাৎ আদৃশ ভাই ও আঙ্কেল সহ বেশ কয়েকজন মেয়েদের বাড়িতে উপস্থিত হয়। সেখানে গিয়ে বাঁধে আরেক ঝামেলা। তাদের মেয়ে পালিয়ে যাবার সম্পূর্ণ দোষ এসে পড়ে আদৃশ ভাইয়ের ঘাড়ে। মেয়ের আত্মীয় স্বজনেরা কথা হলো, মেয়ে তাদের দুধে ধোয়া তুলসী পাতা, সে কখনো তার বাবা মায়ের নাক কাটাতে পারে না। নিশ্চয়ই ছেলের কোথাও সম্পর্ক আছে, সে মেয়েকে উল্টাপাল্টা বুঝিয়েছে, তাই তাদের মেয়ে পালিয়ে গিয়েছে। মেয়ের আত্মীয় স্বজনের এহেন অযৌক্তিক যুক্তি শুনে সকলের মাথায় হাত, আর আমার মুখে, কেননা তাদের এই যুক্তিতে আমার হাসি বাদে কিছুই আসছে না। সিরিয়াস মহলে এমন হাসি পাওয়ার আপুর কাছে বকা শুনলাম বটে, কিন্তু আমি হাসি থামিয়ে রাখতে পারলাম না। এই মুহূর্তে আমি সহ আমাদের বাসার সবাই আদৃশ ভাইদের বাসায়। আদৃশ ভাইদের সাথে আমাদের সম্পর্ক একদম নিকটাত্মীয়দের মতো। আর সম্পর্কের মূল ভিত্তি আপু ও আদৃশ ভাইয়ের বন্ধুত্ব। আপু ইমাদ ভাই ও আদৃশ ভাইয়ের বন্ধুত্ব ক্লাস 8 থেকে। সেই থেকে এই অবধি তাদের বন্ধুত্ব পূর্বের মতোই মজবুত আছে। মাঝে শুধু আপু আর ইমাদ ভাই প্রেম করে বিয়ে করে নিয়েছে, আর বেচারা আদৃশ ভাই এখনো সিঙ্গেল, তবে পিওর সিঙ্গেল নয়। আমার তীব্র সন্দেহ উনি নিশ্চিত কোনো মেয়ের সাথে সম্পর্কে আছেন। আমার আপু ও ইমাদ ভাই এবং আদৃশ ভাইয়ের বন্ধুত্বের একটা মজার কাহিনী আছে। ক্লাস 8-এ থাকতে আপু এখানকার স্কুলে ভর্তি হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসটা পুরো অসুস্থ থাকায় আপু মার্চ মাস থেকে ক্লাস শুরু করে। স্বাভাবিকভাবেই এই অসময়ে নতুন স্টুডেন্টকে ডেকে নানাজন নানান কথা বলে, মজা করে। আর এই দলের মুখ্য সদস্য ছিল আদৃশ ভাই, এবং তখন থেকে ইমাদ ভাই ছিল আপুর প্রোটেক্টর। এদিকে ইমাদ ভাই ও আদৃশ ভাইয়ের বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। আপুকে সময়ে অসময়ে রাগাতো ও জ্বালাতো আদৃশ ভাই, কিন্তু ইমাদ ভাইয়ের এটা সহ্য হয়নি। সে আপুর সাথে হওয়া এই অসদাচরণের জন্য আদৃশ ভাইয়ের বিরুদ্ধে চলে যায়। দু বন্ধুর মধ্যে রেষারেষি চলে কিছুদিন, পরে ইমাদ ভাই সব ঠিক করতেই এগিয়ে আসে। আদৃশ ভাই নিজের ভুল বুঝতে পেরে আপুর কাছে ক্ষমা চায়। এরপর হতেই শুরু হয় তিনজনের অমর বন্ধুত্ব। যদিও এই বন্ধুত্বের আড়ালে পরবর্তীতে আপু ও ইমাদ ভাইয়ের গোপনে মনের আদান প্রদান চলে, এবং সে বিষয়ে অসম্পূর্ণ অনবগত ছিলেন আদৃশ ভাই। আপু ও ইমাদ ভাই একে অপরকে নিজেদের মনের কথা জানা এসএসসি পরীক্ষার পর। এ কথা জানার পর আদৃশ ভাইয়ের সে কি অভিমান। তার কথা হলো, তাদের বন্ধুত্বের মাঝে প্রেম নামক থার্ড পার্সনটা কেন নাক ঢুকাবে। বন্ধুত্ব হবে প্রেম, ভালোবাসা নামক অনুভূতি থেকে সহস্র ক্রুশ ধরে। এই প্রেমের টানি আপু ইমাদ ভাই একই ভার্সিটি থেকে ট্রিপল-তে অনার্স শেষ করে, আর আদৃশ ভাই টাঙ্গাইল মেডিকেল থেকে MBBS শেষ করেন। আপু ও ইমাদ ভাইয়ের রিলেশনের কথা জানতে পেরে আপু অনার্স সেকেন্ড ইয়ারে তাদের বিয়ে দিয়ে দেয়। তাই দুই সিঙ্গেলের মাঝে একা রয়ে যায় সিঙ্গেল আদৃশ ভাই। বিয়ের প্রতি তার তীব্র বিতৃষ্ণা, কেন কে জানে। আপুর কাছে শুনেছি বিয়ের কথা শুনলেই উনি নাক ছিটকাতেন। তাই আপু সিদ্ধান্ত নেয় তাদের ষষ্ঠ বিবাহবার্ষিকীর আগেই সিঙ্গেল আদৃশ ভাইকে মিঙ্গেল বানাবে। এজন্য কম মেয়ে খোঁজা হয়নি, কিন্তু ওনার কোনো মেয়ে পছন্দ হয় না। ওনার সামনে সবচেয়ে সুন্দরী ও গুণী মেয়েকে হাজির করলেও উনি তা রিজেক্ট করেছেন। কিন্তু কেন করেছেন তা আপু আমাকে বলেনি, শুধু জানি পছন্দ হয়নি। এভাবে তারা 2 বছর মেয়ে খোঁজার পর এবার উনি একজন মেয়েকে পছন্দ করে। যদিও মেয়েটি খুব একটা সুন্দরী ও গুণবতী ছিল না, কিন্তু এভাবে হঠাৎ করে ওই মেয়েটাকেই কেন পছন্দ করেছিলেন কে জানে।
আপুর এত বছরের প্রচেষ্টায় আদৃশ ভাই এবার সংসারে তিথু হতে চেয়েছিলেন, কিন্তু ওনার ভাগ্য তিথু হতে চায়নি। তাই তো মেয়েটি পালিয়ে গেলে এ নিয়ে আন্টের কি হতাশ। এতে কষ্টে ছেলে সংসার করতে রাজি হলো, কিন্তু তার কপালে সংসারে জুটল না। কি জালিম দুনিয়া! এ নিয়ে মেয়েটিকে উল্টাপাল্টা কথা শুনিয়েছেন উনি। বিয়ে উপলক্ষে আদর্শ ভাইদের নিজস্ব প্লাটটি আত্মীয় স্বজনে পরিপূর্ণ। সেই ভরা বাড়িতেই ওনার মা, দাদি, ফুফুর মৃদু আজহারি। আমি বসে আছি ওনাদের ডাইনিং এর একটি চেয়ারে। আপু, ইমাম ভাই ও আদৃশ ভাই বসে আছেন ড্রয়িং রুমের সোফায়। এছাড়া ওনার বাবা মা, চাচা, মামা, কালু, আমার আব্বু বসে আছে। সবার চোখে মুখে হতাশার ছাপ। আঙ্কেলের অবস্থা সবচেয়ে করুণ, কেননা এ বিয়ে নিয়ে কম খরচা করেননি তিনি। একমাত্র ছেলে বলে কথা। নিজে প্রায় সকল বিজনেস পার্টনারকে তিনি দাওয়াত দিয়েছেন। ক্যাটারিং কোম্পানিতে দিয়েছেন বিশাল অঙ্কের টাকা, কেননা খাবারের তালিকা বেশ বড়সড় হয়েছে। অথচ বিয়ের দুদিন আগে মেয়ে গেল পালিয়ে। এখন এত খরচাপাতির খরচ উঠাবে কি করে? এসব ভেবেই আঙ্কেলের মাথায় হাত। প্রেশারও বোধহয় হাই হবার পথে। তাই তো ওনার ভাইরা মিলে সান্ত্বনা দিচ্ছেন। এদিকে আদৃশ ভাইকে সান্ত্বনা দিচ্ছেন ইমাদ ভাই ও আপু, কিন্তু ওনার চাহনি ও আচরণ দেখে মোটেও মনে হচ্ছে না উনি সান্ত্বনা পাবার যোগ্য। কেননা উনি সোফায় বসে কুশমেজাজ দিব্য রুবিকস কিউ মেলাচ্ছেন। আশেপাশের কোনো খোঁজ নেই। ওনার এরূপ আচরণে আমারই রাগ হচ্ছে। একটা মানুষ এতটা কেয়ারলেস কীভাবে হতে পারে তা আমার ক্ষুদ্র মস্তিষ্কে ঢুকছে না। আমি গালে হাত দিয়ে বসে ওনার এরূপ নির্বিকার চিত্রের কারণ উদ্ভাবন করছি। হঠাৎ চারপাশে চিৎকার চেঁচামেচিতে আমি চমকে উঠলাম। বোধ হলো যে আমি ভাবনার জগৎ থেকে মগ্ন থেকেই কোনো ফাঁকে যেন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ চিৎকারেই আমার সেই কণিকের ঘুম ভাঙল। মাথা তুলে দেখলাম সোফার সামনে ঠিক মেঝেতে আঙ্কেল পড়ে আছেন। সবাই সেদিকেই চলে যাচ্ছে। আঙ্কেলকে এভাবে পড়ে থাকতে দেখে নির্বিকার আদৃশ ভাই একচোটে মেঝেতে বসে পড়লেন। কণিকের মাঝি আঙ্কেলের মাথাটা নিজের কোলে রাখলেন। চারপাশের অবশ বেগতিক দেখে আমার মস্তিষ্কে বিপদের ঘণ্টা বাজালো। মনে উকি দিল সবচেয়ে খারাপ কিছু কথা। আঙ্কেল কি তবে হার্ট অ্যাটাক বা স্ট্রোক করলেন, নাকি মারা